আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে ক্রমশই অসন্তোষ বেড়ে চলছে। নানামুখী কারণে এই অসন্তোষ পরিকল্পিতভাবে অন্তত দুটো রাজনৈতিক শক্তির সাথে জড়িত, যারা সেনাবাহিনীতে এই অসন্তোষটা তৈরি করছে। এই অসন্তোষটা তৈরি করার তাদের একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে। তাদের একটা বড় রাজনৈতিক দল, তারা এক ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা বিভিন্ন স্তরে এই অসন্তোষটা যেন বেড়ে যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং তারা একটি আহ, সংগঠন গঠন করেছে, খুব গোপনে তার কার্যক্রম সেনাবাহিনীর মধ্যে চলছে। এটা হলো বাংলাদেশ রেভুলেশনারি সোলজার্স ফ্রন্ট, BRSF। এই BRSF কিন্তু অনেক গোপনে কাজ করছে এবং সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টে দুজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে এই বাংলাদেশ রেগুলেশনারি সোলজার্স ফ্রন্টের কথা জানা গেছে। এবং এর সাথে একটি দলের প্রবাসী নেতাও জড়িত। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী নির্বাসনে আছেন। তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তারা চাইছেন যে ভেতর থেকে একটা ফোর্স ক্রিয়েট করে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে তারা সরিয়ে দিতে চাচ্ছে তার পদ থেকে। তারা এই সেনাপ্রধানকে তারা বিভিন্ন সময় ব্যবহার করতে রাজি, কিন্তু সেনাপ্রধানকে দিনের শেষে তারা বিশ্বাস করেন না, কারণ এই সেনাপ্রধান শেখ হাসিনার সরকার কর্তৃক মনোনীত। এই সেনাপ্রধান সরিয়ে ফেলবার পাশাপাশি তাদের আরো একটা দূরভিসন্ধি আছে। তারা সেনাবাহিনীর কাঠামোটাকে দুর্বল করতে চায় এবং টোটালি খোল নলচে বদলে একদম রিফর্ম করতে চায়। এটা অনেকটা অনেকটা সেই ইসলামিক রিপাবলিক গার্ড কর্পসের মতো, IRGC, ইরানের রিপাবলিকান গার্ড কর্পসের মতো IRGC। এই ইরানে একটা রেগুলার সেনাবাহিনী আছে, পাশাপাশি তাদের এই IRGC আছে। এই IRGC সেনাবাহিনীতেও শক্তিশালী এবং তারা পলিটিক্যালি অনেকখানি মোটিভেটেড। এই যে এই ইরানে যে খোমেনি, ইরানে তার যে সরকারটা রয়েছে, তারা যখন তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে তাদের ফোর্স দরকার হয়, তখন এই IRGC এরা কাজ করে। তো সেই ফর্মে বাংলাদেশ সেনাবাহিনীটাকে এই বাংলাদেশ রেভুলেশনারি সোলজার্স ফ্রন্টে তারা করতে যাচ্ছে। এবং এর ফলে হবে কি, আলটিমেটলি আশঙ্কা করা হচ্ছে যে পুরো আর্মির কাঠামোটাই দুর্বল হয়ে যাবে। এবং এইসব করার ফলে এর সাথে যখন আর্মি দুর্বল হবে, পুলিশ তো অলরেডি গেছে, র্যাবও আগের মতো শক্তিশালী নেই, এখন আর্মিটাকে যদি দুর্বল করা যায়, তাহলে এই এইখানে জঙ্গি তৎপরতা এবং অন্যান্য তৎপরতাও বেড়ে যাবে। এবং তার ফলে যেটা হবে যে বহির শক্তি আক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। এবং এই যে একটি বড় রাজনৈতিক দলের কথা বললাম, তাদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI জড়িত। এর বাইরে আরো একটা তৎপরতা আছে, সেটা হলো যে শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন শাস্তি পেয়ে বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি গ্রাউন্ডে যারা চাকরিচ্যুত হয়েছিলেন বা রিটায়ারমেন্টে পাঠানো হয়েছিল যাদের, তাদের একটা সংগঠন করা হয়েছে নেক্সাস ডিফেন্স ফোর্স। এই নেক্সাস ডিফেন্স ফোর্সেরও একটা তৎপরতা কাজ করছে এবং এই নেক্সাস ডিফেন্স ফোর্সের সাথে বেসিক্যালি যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি এবং ব্রিগেডিয়ার হাসান নাসির এরা জড়িত। এবং তারাও এই সেনাবাহিনীতে তাদের একচ্ছত্র প্রভাব স্টাবলিশ করতে চায় এবং তাদেরও এরকম দূরভিসন্ধি আছে সেনাবাহিনী নিয়ে। এবং আলটিমেটলি যে যাই করুক, এই সেনাবাহিনী দুর্বল হবে। এবং এই কারণে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে কিন্তু পার্সোনা নন গ্রাটা, মানে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই বিকজ অফ দিস মুভমেন্টস। এরাও নানামুখী অপতৎপরতায় জড়িয়ে আছে এবং এরা এই গত বছরের জুলাই আগস্টের যে সোকল কালার রেগুলেশনটা হলো, সেখানে কিন্তু এরা একটা বড় ভূমিকা রেখেছিল। এখন এই যে সেনাবাহিনীর ভেতরে যে গোপন তৎপরতা চলছে, অসন্তোষ বাড়ানো হচ্ছে, অনেকটা পরিকল্পিতভাবে অসন্তোষ বাড়ানো হচ্ছে, যেটাকে আলটিমেটলি এমনও হতে পারে যে সেটাকে সেনা বিদ্রোহে আহ, রূপান্তরিত করারও একটা চেষ্টা থাকতে পারে। তাহলে এখন এটা ঠেকাবেন কি করে? যারা সামরিক বিষয় নিয়ে গবেষণা করেন বা নিরাপত্তা বিশ্লেষক, তারা বলছেন যে ক্যান্টনমেন্টের ভেতরে তাই মনিটরিং এবং সার্ভিলেন্স বাড়াতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, যাতে এই যে যারা রেগুলেশনারি ফোর্স করতে চায় বা এই নেক্সাস ডিফেন্স ফোর্স এর কার্যক্রম সাথে জড়িত, এগুলো ডিটেক্ট করে এদের প্রিভেন্ট করতে হবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমটা
খুব স্ট্রিক্টলি মনিটর করতে হবে, কারণ এরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যোগাযোগ মাধ্যম দিয়েও এদের একটা যোগাযোগ মেনটেন করে এবং এদের উদ্দেশ্য তৎপরতা এগুলো তারা ডিসেমিনেট করে। সো সো এই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকটা একটু স্ট্রংলি মনিটর করতে হবে এবং আর্মির ভেতরে আর্মির মনোবলটা চাঙ্গা রাখার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে, কারণ আর্মিকে কিন্তু নানানভাবে আক্রমণ করা হচ্ছে। ইভেন ইউটিউবেও অনেক ইউটিউবার আছেন, এমনকি প্রাক্তন সামরিক কর্মকর্তা, যারা অনেক কিছু বানিয়ে বলেন। হ্যাঁ, সো এবং এর ফলে হয় কি, তাদের উপরে মেন্টাল একটা স্ট্রেস পড়ে এবং যে কারণে সেনাবাহিনীর ইভেন সিনিয়র অফিসাররাও কিন্তু এই সেনাবাহিনীকে নিয়ে যে পাবলিক পারসেপশন, সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হচ্ছে, হ্যাঁ, সেনাপ্রধানকে নিয়ে কথায় কথায় যেভাবে টিটকারি করা হচ্ছে, তো এইগুলো ওভারঅল সেনাবাহিনীর ইমেজের জন্য খুব ক্ষতিকর। যে কারণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে এখন তারা আশা করেন যে জেনারেল ওয়াকার সেনা প্রধান হিসেবে, বাহিনী প্রধান হিসেবে তিনি তার ভূমিকাটা একটা স্ট্রং ভূমিকা রাখবেন। হ্যাঁ? এবং এই এর আগেও আমি বলেছি যে এখন তারা তাদের ফ্যামিলির লোকজনের কাছেও অনেকটা একটা মানে বলে যে মুখ দেখানো যায় না, এরকম ফ্যামিলির লোকজনও তাদের টিটকারি করে। তো এই অবস্থা থেকে যে মুহূর্তে আমরা উত্তরণের কথা বলছি, তখনই এই গোয়েন্দা মাধ্যমে খবর পেলাম যে এই ধরনের এই দুটো তৎপরতা চলছে, যেটা আমাদের সেনাবাহিনীর জন্য, সেনাবাহিনীর ভবিষ্যতের জন্য কিন্তু খুবই ক্ষতিকর হবে। এবং এটা শুধুমাত্র যে দেশের ভেতরের বিষয় না, কারণ যখনই সেনাবাহিনী বিতর্কিত হবে, সেনাবাহিনীর ভেতরে এ ধরনের অপতৎপরতা থাকবে, তখনই সেটা যে ইম্প্যাক্ট ফেলবে আমরা যে এই যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা যে সেনা পাঠাই, এবং এটা আমাদের আর্মিদের কাছে একটা বিশাল ব্যাপার যে তারা প্রয়োজনে দেশ বিক্রি করে দেবে, কিন্তু তাদের এই ইউএন পিসকিপিং মিশনে সেনা পাঠানোর ব্যবস্থাটা যেন অটুট থাকে। এবং এর আগে আমরা দেখেছি গত বছরের জুলাই মাসে যখন কালার রেগুলেশনটা দানা বাঁধছে, তখন জাতিসংঘ মানবাধিকার কমিশনার শ্রী ভলকার তুর্ক তিনি কিন্তু এই সেনাপ্রধানকে ফোন করে থ্রেট করেছিলেন যে তোমরা যদি এই আন্দোলনে ছাত্রদের কোঅপারেট না করো বা ছাত্রদের উপর গুলি চালাও, তোমাদের ইউএন পিসকিপিং মিশন ফোর্স পাঠানো বন্ধ করে দেবো। তার মানে দেখেন, সরকারের নির্দেশও তারা উপেক্ষা করেছে এবং দেশের চাইতে তাদের ইউএন পিসকিপিং মিশনে যাওয়াটা অনেক বড়। তো এই অবস্থায় সেনাবাহিনীর এই ভেতরে যে অসন্তোষ, একটা ডিসিপ্লিন ফোর্সের ভেতরে এই ধরনের একটা পোটেনশিয়াল মিউটিনি, একটা বিদ্রোহ সংগঠিত করার অপচেষ্টা, এগুলোকে এখনই থামাতে হবে। ভিডিও শুরুতেই আমি বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দুজনেই প্রায় একই সঙ্গে জলে কাদায় মাঠে ঘাটে ঘুরে রাজনীতি শুরু করেছিলেন এবং নানান উত্থান পতনের মধ্যে দিয়ে তাদের জীবন গেছে। যেমন খালেদা জিয়া, তেমনি তার মানে সমসাময়িক রাজনীতিবিদ আর শেখ হাসিনা, দুজনেই অত্যন্ত লড়াকু, প্রতিভাবান এবং বাগ্মিতা আছে দুজনের, এটা স্বীকার করতেই যাবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যান, স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ড তিনি শুরু করে দিন। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেছেন যে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য, তার অনেক অবদান রয়েছে বাংলাদেশ গঠনের পেছনে। এখন দরকার হলে ভারত সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত। যেটা বলা হয়নি, যেটা পরে বলা হচ্ছে যে দরকার হলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিল্লিতে এনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করে তার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ভারতের কোনো আপত্তি নেই, যেটা প্রধানমন্ত্রী ওখানে উল্লেখ করেননি। তো সেটাতে বিএনপি খুব উচ্ছ্বসিত। কিন্তু বিএনপি উচ্ছ্বসিত হলে কি হবে, আমাদের ডক্টর ইউনূস তিনি আবার দেখে দিয়েছেন ভারতবর্ষ হচ্ছে বাংলাদেশের চিরশত্রু। তার আগে উনি দেখেছিলেন কি, বিডিআর হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। এই যে বাংলাদেশের এই যে রোগটা না, ছোঁয়াচে রোগের মতো, করোনার মতো, ওই পাকিস্তান থেকে এসছে।
পাকিস্তানে ভূমিকম্প হয়েছে, বলছে ভারত মাটির তলায় মিসাইল ঢুকিয়ে দিয়ে ভূমিকম্প করিয়ে দিয়েছে। আর টোলে পড়া পণ্ডিত, তো টোলে পড়া পণ্ডিতরা যেরকম ভাষায় কথা বলে ওনারাও তাই বলছেন। কিন্তু মোহাম্মদ ইউনূস তো টোলে পড়া মানুষ নন। একটা দেশে বিডিআর বিদ্রোহ হলো, তার সেটা করালো ভারতবর্ষ, দুনিয়ার কেউ মানবে? হাস্যকর একটা অভিযোগ। উনি যা যা করেন পৃথিবী এখন হাসে। একটা সময় ছিল যখন এই মোহাম্মদ ইউনূসকে একটা ইউনিভার্সিটি ডেকে পাঠানোর জন্য চিঠির পর চিঠি দিত। তারা মনে করতো ডক্টর ইউনূস যদি তাদের ইউনিভার্সিটিতে এসে একটা লেকচার দেন তারা ধন্য হয়ে যাবেন। এখন তারা দেশে ঢুকলে তারা দেখাও করতে আসেন না। নিজেকে এই পর্যায়ে উনি নামিয়ে এনেছেন। এটা কার জন্য হয়েছে? এটা ভারতবর্ষ করেছে? এটা তো ভারতবর্ষ করেনি। নাকি বলবেন এবার যে আমার এই সিদ্ধান্তের পেছনে ভারতবর্ষ দায়ী? এটাও বলে দিতে পারেন কোনদিন, যেমন পাকিস্তানিরা বলে। পাকিস্তানের সমস্ত পেছনে রা কে হাত দেখে, রা বলে না, রা রা। ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়া। রা কি সাজিশ হয়। এখন বাংলাদেশও তাই হয়েছে। যা কিছু হোক, কোনো গন্ডগোল হোক, কোনো ব্যক্তিকে মামলা দিয়ে তোলা হোক, আর রয়ের লোক বলে দেখে দাও, আর রয়ের প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশে এটা হয়েছে, এটা দেখে দাও। এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আপনাদের দেশ আপনারা চালান, ভারতবর্ষ নাকও গলাতে যাবে না, আর ভারতবর্ষ ছাড়া আপনাদের চলবেও না। এটাও মনে মনে জেনে নিন এবং স্বীকার করে নিন। তো যাই হোক, যে বৈঠকের কথা আমি বলছিলাম, সেই বৈঠকটা কালকে তো 6টার সময় তো বৈঠকটা হয়েছে। তো বৈঠকে ডক্টর ইউনূস কিছু সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। মতামত মানে তার বার্তা হচ্ছে, মানে একই সঙ্গে সেই বৈঠকে ক্যাবিনেট টেকনিক সেখানে আলোচনা হয় বিশেষ বৈঠকের পাশাপাশি। সাধারণত হয় না, মানে এতটাই জরুরি যে ক্যাবিনেট টেকনিক এবং আমরা বিশেষ বৈঠক, বিশেষ পরিস্থিতিতে বিশেষ বৈঠক, তিনটে নিয়েই আলোচনা হয়। সেখানে উনি বেগম জিয়ার সুস্থতা কামনা করেন, বলেন আমাদের অন্যদিকে ভাবার কিছু নেই, মানে চারিদিকে পারিপার্শ্বিক পরিবেশে যা ঘটছে তাতে উনি বলছেন আমাদের অন্যদিকে কোনো ভাবার কিছু নেই, সব ঠিকঠাক আছে। আর বিএনপির নাম না উল্লেখ করে তিনি বলেন কোনো রাজনৈতিক দলের হাতে দেশ তুলে দেব না। এখন রাজনৈতিক দল তার হাতে দেশ তুলে দেওয়ার কি আছে? মানুষ যাকে ভোট দেবে সেই হচ্ছে নেতা। আওয়ামী লীগকে ভোট দিলে আওয়ামী লীগের দল নেতা মন্ত্রী বনবে, বিএনপিকে দিলে বিএনপির বনবে, জামাতকে দিলে জামাতকে বনবে। আপনার যে শীর্ষ বিশ্ব কচি সংসদ রয়েছে, এনসিপির কচিকাচা আছে, সে এনসিপির কচিকা যদি পেছনে যদি বাংলাদেশের জনগণ দাঁড়ায়, যদি দাঁড়ায়, দাঁড়াবে না আমি জানি, যদি দাঁড়ায় তাদের মনের মতো কিছু একটা হলো যে অনেক খেটেছে তাই একটু পেছনে দাঁড়ানো দরকার, তাহলে তারাও নেতা হতে পারে, তারাও মন্ত্রী হতে পারে। সুতরাং কোনো রাজনৈতিক দলের হাতে দেশকে তুলে দেবো এগিয়ে মহা নাকি যে আপনি এর থেকে নিয়ে দেশটাকে ওর হাতে তুলে দিলেন? এই সমস্ত ভাঁড় বুকে যান আজকাল। আমাকে তো লোকে বলে আপনি গাঁজা টাজা খাই। আমার তো এখন মনে হচ্ছে এই ডক্টর ইউনূস বোধহয় ওই গঞ্জিকা সেবন টেবন হয়তো করেন, গঞ্জিকা সেবন টেবন করে উনি এই সমস্ত উল্টোপাল্টা বলেন যে এই বিডিআর বিদ্রোহের পেছনে ভারত রয়েছে। আর কোনদিন বলবেন এই আমাদের এখানে যে ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঝড় হচ্ছে, জল হচ্ছে, এর পেছনেও ভারতের চক্রান্ত রয়েছে। কোনদিন বলবেন আমার জন্মটা ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, বলে দিতে পারে। কোনো কিছু অসম্ভব নেই। উনি বলে দিলে ভারতের চক্রান্তে আমার জন্ম হয়েছে, এটা উনি বলতে পারেন। তবে আমরা জানি যে উনি সেটা বলবেন না। এবার ওনার অবস্থা তো খুব ঢিলে। এখন ঢিলে অবস্থায় এখন আবার লোকজন চাই। যে ছাত্রদের উনি ছেড়ে দিয়েছিলেন, একদম আগা গোড়া মূল থেকে ছেড়ে দিয়েছিলেন, এই বৈঠকে তিনি আবার ভাষণ দিয়ে বলেছেন যে
এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তারা আমার পাশে আছে, তারা চলে যেতে বললে আমি চলে যাব, তারা থাকতে বললে আমি থাকবো। মানে আবার ছাত্রদের একটু উস্কে দিল, এই ছাত্র আর এনসিপি নেতাগুলোকে একটু উস্কে দিল যে তোমরা যারা আমার নামেতে একটু এদিক ওদিক ফিসফাস করছো, করো না বাবা, এখন সময় ভালো নয়, আমার পাশে থাকো, তোমরাও বাঁচবে, আমিও বাঁচবো, যদিও কেউ বাঁচবে না। ইতিমধ্যে আপনারা বোধহয় শুনেছেন, সরি, ভারত 14,000 নটিক্যাল মাইল নোটাম জারি করে দিয়েছে কাল রাত্রিবেলা। 14,000 নটিক্যাল মাইল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ কখনো করেনি। মানে বিশাখাপত্তনম থেকে আন্দামান পর্যন্ত 7 সিস্টার পুরোটা 14,000 কিলোমিটার। আজকে 2 তারিখ, ইউএস যা স্পর্শকাতর সময় দিয়েছে, 3 তারিখের পর থেকে কিছু হতে পারে। আমাদের এখানে আসাম, মণিপুর, মেঘালয় এই সমস্ত অঞ্চলে স্কোয়াড্রন সমস্ত মিরাজ, তারপর রাফেল, MiG-20 সমস্ত উড়ে উড়ে বেড়াচ্ছে, সমস্ত হচ্ছে। আচ্ছা, ওই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে মিসাইল টেস্ট হবে। এই যে 14,000 কিলোমিটার যেটাই করেছে, সেই মিসাইল টেস্টটা বোধহয় আজকালের মধ্যে হবে। সব এখন যন্ত্রপাতি ঝাড়িয়ে বুঝিয়ে নিচ্ছে, যখন মার হবে তখন তো একসঙ্গে 12 ঘন্টা 14 ঘন্টার মার তো হবে, তো যখন মার হবে তখন তো যাতে না থামা যায় আর কি, সব পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে যখন অ্যাকশন শুরু করার তখন অ্যাকশনটা শুরু করে দেবে। কবে করবে তা আমি বলতে পারবো না। এবার উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতের উপরে চাপ বাড়ানোর জন্য আওয়ামী লীগকে ফেরানোর এখন কোনো রকম সম্ভাবনাই নেই। এখন নির্বাচন ঘোষণা হয়ে যাবে, এই নির্বাচন জীবনে হবে না, জীবনে নির্বাচন হবে না, দেখে নেবেন আপনারা, আমার কথা মিলিয়ে নেবেন। আমি 6 মাস 8 মাস আগে থেকে বলছি নির্বাচন হবে না, আজকেও বলছি নির্বাচন হবে না। উনি নির্বাচনের মূল্য ঝুলিয়ে দেন একটা। নির্বাচনের আগে আওয়ামী লীগকে এখন এর মধ্যে ইনক্লুড করা সম্ভব নয়। ইনক্লুসিভ নির্বাচন কি করে হবে আওয়ামী লীগকে দিয়ে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই এখন ওটা এখন ধামাচাপা থাক, পরেও নিয়ে আলোচনা করা যাবে। তার মানে এখন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু ভাবছেন না, সেটা একটা বার্তা ভারতকে দিয়ে দিলেন। আর ভারত সম্পর্কে এই যে হাসিনাকে ফেরানোর যে চিঠি দিয়েছিলেন, সেই সম্পর্কে ভারতের একটা সংক্ষিপ্ত জবাব পাওয়া গেছে, খুব সংক্ষিপ্ত। সে জবাবটা হচ্ছে যে যে চুক্তিটা 2 দেশের মধ্যে হয়েছিল, সেই চুক্তিটা নিবিড় এবং গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য নিশ্চয়ই বাংলাদেশে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছেন। তার মানে সবকটা তো গাধা, 2-1টা বুদ্ধিমান এবং বিবেচক মানুষ আছে যারা নিবিড়ভাবে ইন্টেন্সিভলি যারা দেখবে এটা। তাতে বলা আছে আততায়ীর হাতে কখনো সে মানে কোনো অপরাধীকে তুলে দেওয়া হবে না, তারা যাকে অপরাধী বলছে। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার কোনো স্বপ্ন দেখবেন না, তিনি প্রত্যাহিত হয়ে যাবেন বাংলাদেশে, তাকে আপনারা ফাঁসি কাস্টে আনন্দ উল্লাস করতে করতে ঝোলাবেন বা প্রকাশ্য রাস্তায় ঝোলাতে পারেন, এটা আপনারা স্বপ্ন দেখা ছেড়ে দিন। আর দ্বিতীয় কথা, ভারত যেটা বলেছে খুনি মানে আততায়ী মানে কি? আততায়ী মানে হলো খুনি। তার মানে কোনো খুনি সরকার, আপনার সরকারকে ঘুরিয়ে, ভারত তো সোজাসুজি বলে না, ঘুরিয়ে বলে, কোন আততায়ীর হাতে, আততায়ী সরকারের হাতে কোনো বন্দীকে ফিরিয়ে দেওয়া হবে না। তার মানে মোহাম্মদ ইউনূস, আপনি হলেন খুনি, আপনার হাতে রক্ত লেগে রয়েছে, আপনার দেশ হলো খুনিদের দেশ, যারা এই বাংলাদেশটাকে এখন ধ্বংস করছে। এই কারণে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আসা দরকার। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, এই জামাতকে লাথি মেরে দূর করতে, এনসিপি কে লাথি মেরে দূর করতে এই দুটো রাজনৈতিক দলকে একত্র হতে হবে। তবে যদি এই মোহাম্মদ ইউনূসকে রাস্তায় নামিয়ে একদম কাপড় চোপড় লেংটি সহ খুলে ফেলে দেওয়া যায়। আমি এখনো বলছি, ওর যা অবস্থা হবে, ওর অত্যন্ত করুণ অবস্থা হবে। এখন নিজেই প্রাণের আশঙ্কা করছেন।
আমেরিকা একটা বার্তা পাঠিয়েছেন, আমার প্রাণের আশঙ্কা আছে, আমার এখানে জায়গা বাংলাদেশ ছাড়তে হবে, একটা বার্তা পাঠিয়েছেন। সে খবরটা আমার কাছে এসছে, কিন্তু পাকাপাকি হয়নি। পাকাপাকি হলে আমি ভিডিও করব যে কি বার্তাটা উনি কার মারফত পাঠিয়েছেন। এটি খলিলের মারফত নাকি অন্য কোনো ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মারফত উনি পাঠিয়েছেন, বার্তা উনি পাঠিয়েছেন। এবং তিনি যে মানে বিপদের মধ্যে রয়েছেন, তার প্রাণ সংশয় হতে পারে, এটা কিন্তু উনি আঁচ করতে পারছেন। তার কারণটা আমি জানি না, তার কি ব্যাখ্যা উনি দিয়েছেন তাও আমি জানি না। সেটা জানি আগে, জানলে পরে আমি কালকে নিশ্চয়ই, যদি কালকের মধ্যে জানতে পারি তাহলে কালকে নইলে পরশু দিন এই নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। 14,000 কিলোমিটারের নটিক্যাল মাইলের যে নোটাম জারি করেছে, সে ব্যাপারটা নিয়ে একটুখানি ভেবে আপনারা একটুখানি ভালো অবস্থানে থাকবেন, একটু মানে কি বলে, মানে অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকবেন, এইটুকু আমার নিবেদন। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে যে শেখ হাসিনা মামলার যে রায় দিয়েছে না এই সরকারের সময়ে আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই রায় এবং রায় পরবর্তী 1-2 সপ্তাহের যে রাজনৈতিক একটা জোশ সরকারের, এটাই শেষ। মানে এরপরে আর ফার্দার ডেভেলপমেন্ট বলতে কিছু নাই। নাই বলতে ভারতের দিক থেকে না, এটা বাংলাদেশের দিক থেকে। আমি সবসময় বলে এসেছি যে এই শেখ হাসিনা বিচার করতে চাওয়াটাই একটা গলদ আছে। বিষয়টা সত্যিকার অর্থেই শেখ হাসিনার একেবারে স্পেসিফিক কোনো অপরাধ খুঁজে বের করা এবং সেটার জন্য যথাযথ প্রক্রিয়ায় বিচার, এটা শুরু থেকেই সে যায়নি। সে গিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রতিহিংসার দৃষ্টিকোণ থেকে। যাক, আদালত একটা রায় দিয়েছে। এই রায়ের পরবর্তী স্টেপ কি? যে আসামি বা যাকে সাজা দেওয়া হয়েছে তাকে দেশে আনা। এই দেশে আনার জন্য বাংলাদেশ একটা চিঠি দিয়েছে। এই চিঠি এই চিঠির পরে এই চিঠি কোথায় গেল, এটার উত্তর চিঠি যখন নাম এসছে তখনই মানুষ ধারণা করেছে, আমরাও বুঝতে পেরেছি যে এই চিঠি আলটিমেটলি এর আগের চিঠির মতোই কোথাও না কোথাও পড়ে থাকবে। ভারত খুব সাবধানী একটা জবাব দিয়েছে যে তারা এটা দেখছে, তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি, প্রগতি, হ্যানত্যান, নির্বাচন, বাংলাদেশের মানুষের ভালো চায়, সম্পর্ক ভালো চায়, এইসব কথাবার্তা বলছে। কিন্তু এইসবের আড়ালে আরো কিছু ঘটনা যে আছে এবং ভারত আনুষ্ঠানিকভাবে তার যে বলা যে আমি শেখ হাসিনাকে দিব না, এটা ভারত নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলাচ্ছে। ভারতের শক্তিশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারের সমস্ত সংবাদ আমরা পিক করি না, কিন্তু অনেক সেন্সিটিভ সংবাদ আছে। আজকেও আপনি যদি আনন্দবাজারের বিদেশ ক্যাটাগরিতে ঢুকবেন, বাংলাদেশ নিয়ে প্রচুর নিউজ দেখবেন। আমরা সংবাদপত্রে অনেক নিউজ বিশ্লেষণ করি, বাট আনন্দবাজারের এই নিউজটা তারা যে করেছে, এই নিউজে ভারত সরকার হোক বা ভারতের দিক থেকে বোঝানোর চেষ্টা হয়েছে। আমরা বাংলাদেশেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্লগারদের ফটোকার্ড দেখছি এবং ভারতের ওই আনন্দবাজারের খবরটার সার বা জিস্ট যদি বলা হচ্ছে কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না। কথাটার মিনিং কি? বাংলাদেশ ভারতের মধ্যে 2013 সাল থেকে বন্দি বিনিময় চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি আছে। আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এক দেশ, অপরাধী যদি আরেক দেশে আশ্রয় নেয়, তাকে তুলে দিতে পারবে। সহজ হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়ার কথা ভারত বাধ্য। ওই চুক্তিতেই একটা ক্লজ আছে, এই দুই দেশের কোনো দেশ যদি মনে করেন যে কোনো অপরাধীকে ওই দেশে প্রতিহিংসামূলক বিচার দেওয়া হচ্ছে আদালতে, তাহলে সে নাও দিতে পারে। ভারত এবং ভারতের সংবাদ মাধ্যম সাংবাদিকরা যা বলছেন তাতে করে তারা এই রায়কে রায় মনে করেন না। তাদের স্পষ্ট স্বীকারোক্তি এবং বিবৃতি আছে, তারা মনে করেন যে এই রায় ঠিক মতো হয়নি, বিচার ঠিক মতো হয়নি। সেই সংবাদের রণধীর জয়সওয়ালের বক্তব্যের রেফারেন্স টেনে বিশ্লেষণ করে বলা হচ্ছে কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না। পাশাপাশি একটা খুবই শক্ত বিষয় যেটা ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে, ভারতের সাংবাদিকদের স্পেসিফিকলি বলছি, ব্যাপারটা খুবই বাংলাদেশের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ভারতের জন্য বিপজ্জনক। রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি তার রেফারেন্স আছে। এখন কথা হলো বাংলাদেশের মৌলবাদীর উত্থান। এই বাংলাদেশের মৌলবাদীর উত্থান, মৌলবাদ বাংলাদেশে অনেক পুরনো সমস্যা, কিন্তু আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এসছে, এই সরকারের সময়ে একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় যে দেশে আমি একে মৌলবাদী দিয়ে সংজ্ঞায়িত করব, আমি একে উগ্রবাদী দিয়ে সংজ্ঞায়িত করব,
নাকি আপনারা যারা এই মৌলবাদী উগ্রবাদী আচরণকে আপনারা বলেন যে আমাদের ধর্মের প্রতি অ্যালার্জি? আমি দেখলাম যে জামাতের লোকজন খুব সহজেই কোনো কারণ ছাড়া যখনই যুক্তিতে পারছে না তখন বলে হ্যাঁ ইসলাম নিয়ে আপনাদের অ্যালার্জি, ইসলাম নিয়ে অ্যালার্জি। বিষয়টা ইসলাম নিয়ে সাধারণের অ্যালার্জি না, সাধারণ মুসলমানদের আমাদের অ্যালার্জি না। যারা ইসলাম নিয়ে ব্যবসা করে, ইসলাম নিয়ে রাজনীতি করে, তাদের অ্যালার্জি, কারণ তারা ইসলামকে অতিরিক্ত রকম অপব্যবহার করে। সেই জায়গা থেকে বাংলাদেশের ভেতরে এই ইসলামের, আমাদের ইসলাম ধর্মের আবয়ব দিয়ে, আবরণ দিয়ে, খোলস দিয়ে পাকিস্তানের সঙ্গে, যে দেশ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত, সেই দেশের লোকজনের ব্যাপক দেদারচে আনাগোনা, লাগামহীন আনাগোনা, সেইটাকে ভারতের দিক থেকে মিন করা হচ্ছে যে ভারতের জন্য সাংঘাতিক রকম হুমকি। এখন এটা যদি লাগাতার চলতে থাকে, এখন দেখতে দেখতে 1-1.5 বছর পার হয়েছে, যদি লাগাতার সামনে চলতে থাকে, ভারত কেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষে তাদের সেনা মোতায়েন, নতুন নতুন সেনা গেরিশন করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বা চাপে রাখতে চাচ্ছে, এগুলো যত বেশি রকম ঘটতে থাকবে ততই কি আরো বেশি রকম বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না? এমন না যে আমি বলছি যে ভারত আমাদের দেশের উপরে হামলা করে বসবে এক্ষুনি বা খুব দ্রুত সময়ের মধ্যে। আমি বলতে চাচ্ছি যে এই যদি আমাদের নর্মাল যে দেশ, সাধু সন্ন্যাসী, আমাদের নমনীয় ইসলাম প্র্যাকটিসের যে দেশ, সেই দেশে এখন যেভাবে ইন্টারন্যাশনাল ট্রিট করা হচ্ছে, এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব, তাদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া গ্রুপ, আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপ, ইভেন ওসামা বিন লাদেনের সেই আল কায়েদার যে সম্পর্কের আলোচনা ডালপালা মিলছে, এগুলো যদি চলতে থাকে, তাহলে ভারত আজ যেগুলো অনানুষ্ঠানিকভাবে বলছে, কিছুদিন পরে আনুষ্ঠানিক বললে পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।